আরে আরে থাক, অনেক হয়েছে স্নান করা, এবার চল বাড়ি ফিরি। আমার তো বেশ শীত করতে শুরু করেছে। ফলকের এই কথাটুকু বলাই সারছিল, অমনি সামাইরা আর নূর দু হাতে তার উপর জল ছেটাতে শুরু করলো। তুই বড্ড তাড়াতাড়ি হাঁপিয়ে উঠিস, আজ তোকে এত সহজে যেতে দিচ্ছি না। যতক্ষণ না আমাদের দুজনের মন ভরছে ততক্ষণ তুইও যেতে পারবি না। সামাইরা কেবল এই কথাগুলো বলছিল, ঠিক তখনই নূর জলের নিচে কারো অস্তিত্ব অনুভব করল। মুহূর্তের মধ্যে ভয়ে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। দেখতে দেখতেই কোনো এক অদ্ভুত রহস্যময় শক্তি নূরকে জলের গভীরে টেনে নিয়ে গেল। জলের আলোড়নে প্রচণ্ড শব্দ হতে ফলক আর সামাইরা পেছন ফিরে তাকালো। তখন নূরের শুধু মাথার চুলটুকুই দেখা যাচ্ছিল, যা পলক ফেলতে চোখের আড়ালে চলে গেল। আরে নূর কোথায় গেল? নূর কোথায় গেলি তুই? নূর কোথায় আছিস? কোথায় তুই? আরে ইয়ার মজা করিস না, উপরে আয়। দেখ, আমি জানি তুই আমাদের সাথে ইয়ার কি করছিস। আর ভয় পাওয়াস না, এবার বাইরে আয়, আমার জান তো শুকিয়ে যাচ্ছে। সামাইরার এই আর্তনাদে কোনো কাজ হলো না, কারণ নূর ততক্ষণে নিখোঁজ হয়ে গেছে। ফলক আর সামাইরা এমনভাবে দাঁড়িয়ে রইল যেন তারা তাদের সবকিছু হারিয়ে ফেলেছে। সামা, একটু সাহস সঞ্চয় কর। এই জলের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমাদের জল থেকে বেরিয়ে কারো সাহায্য নিতে হবে। না না, আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছিলাম, আর তাকে নিয়ে এই জল থেকে বেরোবো। যতক্ষণ না ও ফিরে আসছে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। সামাইরার মাথায় যেন তখন পাগলামি চেপে বসেছে। ফলক সাহস সঞ্চয় করে ওকে কোনো মতে জল থেকে টেনে ডাঙায় তুলে আনলো। আমার কথা মন দিয়ে শোন। ও পুকুরের অতল গভীরে তলিয়ে গেছে। শেষ মুহূর্তে আমি ওর চুলগুলো দেখতে পেয়েছিলাম। দেখে মনে হচ্ছিল ও যেন আমাদের কিছু বলার চেষ্টা করছে। এখন আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, আমাদের ওর সাহায্য নিতেই হবে। কার সাহায্য? কার সাহায্যের কথা বলছিস তুই? সেই অঘরী। তুই ভাবলি কি করে যে আমরা ওই অঘরীর সাহায্য নেব? তোর কাছে কি অন্য কোনো পথ আছে? না নেই, কিন্তু নূরকে নিয়েই এখন বাড়ি ফিরবো, তার আগে নয়। গ্রাম জুড়ে এই জানাজানি হওয়ার আগেই চল অঘরীর কাছে যাই। সামাইরা ফলককে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে তাদের সঙ্গে দেখা হলো সামাইরার বাবার। তিনি অবাক হয়ে বললেন, আরে মা, কোথায় যাচ্ছিস তোরা? কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। মা রে, কোনো হুঁশ আছে তোর? বাড়ি থেকে কি বলে বেরিয়েছিলি মনে আছে, নাকি মনে করিয়ে দিতে হবে? বাবা, আমার সব মনে আছে। আমি বলেছিলাম কাল আমার বিয়ে, তাই আজ বান্ধবীদের সাথে শেষ বিকেলটা কাটাতে চাই। হ্যাঁ মা, তো কাটানো তো হলো তোর সেই শেষ বিকেল। এবার চল বাড়ি ফিরি। তুই কাকার সাথে বাড়ি যা আর বিয়ের প্রস্তুতি নে, আমি নূরকে খুঁজে নিয়ে আসছি। আমি তোকে একা যেতে দিতে পারি না, আমিও যাব তোর সাথে। কিন্তু কিভাবে? কাল তোর বিয়ে, বাড়ির লোক আর বাকি সবাইকে কি জবাব দিবি তুই? সেটা পরে দেখা যাবে। তাদের গোপন আলোচনা চলাকালীন সমায়রার বাবা বাধা দিয়ে বলে উঠলেন, আরে তোদের দুইজনে কি এত খুশুর খুশুর কথা হচ্ছে শুনি? চল এখন বাড়ি চল। আর মা ফলক, তুমিও নিজের বাড়ি যাও, তোমার বাবা নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। বলবন্ত এক প্রকার জোর করে সমায়রাকে বাড়ির দিকে নিয়ে চললেন। সমায়রা নিরুপায় হয়ে বাবার সাথে যেতে বাধ্য হল। ফলক গভীর চিন্তায় মগ্ন হয়ে সমায়রার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, কোনো কিছুই আর ভালো লাগছিল না। সে ধীর পায়ে ফিরে গিয়ে সেই পুকুরটার পাড়ে বসল, যেখান থেকে নূর নিখোঁজ হয়েছিল। হতাশ গলায় ফলক নিজেকেই নিজে প্রশ্ন করল, এখন আমি একা কি করব? এই পুকুরেই কি ঝাঁপ দেব? হয় নিজের সখীকে খুঁজে বের করব, নয়তো ডুবে মরব। যেই মুহূর্তে ফলক মরণ ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হল, ঠিক তখনই কেউ একজন পেছন থেকে শক্ত করে তার কাঁধে হাত দিয়ে টেনে ধরল। তাকিয়ে দেখল সমায়রা দাঁড়িয়ে আছে। পুকুরে যদি ঝাঁপ দিতেই হয় তবে দুজনে একসাথেই দেব। অঘরী বলেছিল এটা এক মায়াবী কুণ্ড, এখন এর ভেতরে আমাদের যেতেই হবে। তুই কেন ফিরে এলি? কাল তোর দরজায় বরযাত্রী এসে দাঁড়াবে, তোর বাড়ির লোক তাদের কি জবাব দেবে? ওসব পরে দেখা যাবে। সকাল হওয়ার আগেই আমরা এই পুকুর থেকে বেরিয়ে আসব। এখন চোখ বন্ধ কর আর প্রাণের বাজি লাগিয়ে ঝাঁপ দে। দুই সখী একে অপরের হাত শক্ত করে ধরল এবং পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল। জলের গভীরে যেতে যেতে তাদের দম বন্ধ হয়ে আসতে লাগল। ফলকের মনে একরাশ সংশয় দানা বাঁধল। সে ভাবল, ওই অঘরী হয়তো মিথ্যে বলেছিল। এটা কোনো মায়াবী কুণ্ড নয়, স্রেফ একটা গভীর জলাশয়। এখানে শুধু জল আর জল। মৃত্যু ভয় গ্রাস করতেই ফলক ভাবল, আমরা বোধহয় আর বাঁচব না। এখন ঈশ্বরকে স্মরণ করা ছাড়া উপায় নেই। যদি মরণই কপালে থাকতো তবে বিয়েটা করে নিলেই পারতিস, অন্তত তোর শেষ ইচ্ছেটা তো পূরণ হতো। জলের তোড়ের সাথে লড়াই করতে করতে তারা ক্রমশ একদম নিচে তলিয়ে যেতে পৌঁছল। ঠিক সেই সময় পরিষ্কার দেখা গেল একটা বিশাল পরিপাটি দুর্গ সদৃশ বাড়ি।
ফলক আর সময়রা হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এ কি জলের নিচে অন্য এক জগৎ? এটা কিভাবে সম্ভব? তবে কি সত্যি এটা সেই কুণ্ডলোক? তার মানে আমাদের নূর বেঁচে আছে এবং এই বাড়ির ভেতরেই আছে। চল তাড়াতাড়ি ভেতরে গিয়ে দেখি। উত্তেজিত হয়ে তারা দ্রুত সেই দুর্গের ভেতরে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখে এক রহস্যময় পুরুষ তাদের সামনে এসে দাঁড়ালো। সে শান্ত স্বরে বলল, ও তাহলে তোমরা সেই নূরকে খুঁজতে এসেছো, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আর আপনি কে? আপনি কি জানেন আমাদের সখী কোথায় আছে? সে নিশ্চয়ই এই জগতেই আটকা পড়ে আছে, তাই না? রহস্যময় লোকটি কোনো জবাব না দিয়ে শুধু বলল, আমার সাথে এসো। লোকটিকে তাদের কাছে কিছুটা অদ্ভুত লাগছিল বটে, কিন্তু তার পিছু না নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাই তারা দুজনে চুপচাপ তার অনুসরণ করল। ভেতরে গিয়ে সেই রহস্যময় ব্যক্তি, যার নাম ছিল রেহবর, তাদের একটি কক্ষে নিয়ে গেল এবং পেছন থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সেই কক্ষটি এতটাই অন্ধকার হয়ে গেল যে মনে হলো কোনো একটি ছিদ্র দিয়েও এতটুকু আলো প্রবেশ করছে না। এই ভয়াবহ অন্ধকার দেখে ফলক ভয়ে চিৎকার করে উঠল। কে তুমি? আমাদের এখান থেকে বের করো। আরে তুমি আমাদের কাছ থেকে কি চাও? আমাদের সখীকে তুমি কোথায় রেখেছো? তোমার উদ্দেশ্য কি? বলো, বাঁচাও কেউ আমাদের, বের করো এখান থেকে। ফলক অনবরত চিৎকার করতে লাগলো, কিন্তু রেহবরের কাছ থেকে কোনো উত্তর এলো না। ফলকের মাথা ঘুরতে লাগলো, সে যেন ক্রমশ জ্ঞান হারানোর উপক্রম হলো। অন্ধকার এতটাই ঘন ছিল যে সময়রা আর ফলক একে অপরকেও দেখতে পাচ্ছিল না। সময়রা নিজেকে শক্ত করে বলল, ফলক, সাহস হারিও না। আমাদের উদ্দেশ্য সৎ, তাই এই মানুষদের কাছে আমরা হার মানতে পারি না। ওরা আমাদের মানসিকভাবে ভেঙে দিতে চাইছে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। ফলক হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করে উঠল, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না। এইটুকু বলেই ফলক জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। অন্ধকারে তার পড়ে যাওয়ার শব্দ শুনে সময়রা দিশেহারা হয়ে তাকে খুঁজতে শুরু করলো। তোর কিচ্ছু হবে না, সাহস রাখ, আমি আসছি তোর কাছে। সময়রা হাতড়ে হাতড়ে কোনো মতে ফলকের কাছে পৌঁছল এবং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সে বিড়বিড় করে বলতে লাগলো, দেখিস, মানুষ বলে অন্ধকারের পরেই আলো আসে। আমাদের শুধু সেই আলোটুকু খুঁজে নিতে হবে। সময়রা সেই কক্ষ থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু কোনো পথ পেল না। কিছুক্ষণ পর রেহবরের কণ্ঠস্বর শোনা গেল, বাইরে এসো, মালকিন তোমাদের ডেকেছেন। মালকিন? কে এই মালকিন? সময়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু রেহবর কোনো উত্তর দিল না। সময়রা কোনো মতে ফলককে আগলে ধরে তাকে টেনে নিয়ে টলমলে পায়ে বাইরে বেরিয়ে এলো। বাইরের দৃশ্য দেখে নিজেদের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সামনে এক বিশাল সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসে আছে তাদেরই হারিয়ে যাওয়া সখী নূর। ফলক চিৎকার করে উঠল, দেখ সময়রা, আমাদের সখীকে পাওয়া গেছে। এখানে আমাদের খিদে আর অন্ধকারে মরণাপন্ন অবস্থা, আর তুই এখানে দিব্যি আরামে বসে আছিস। তুই কেমন বন্ধু বলতো? একবারও আমাদের দেখতে এলি না? নূর শান্ত গলায় উত্তর দিল, আমার ঘর কি তোমাদের পছন্দ হয়নি? তোর ঘর? সময়রা আকাশ থেকে পড়ল, হ্যাঁ, আমার ঘর। গত 20 বছর ধরে তো আমি এখানেই থাকছি। 20 বছর? তোর তো নিজেরই 20 বছর বয়স হয়নি এখনো। দেখ নূর, ইয়ার্কি করার জন্য সারা জীবন পড়ে আছে। এখন চল বাড়ি ফিরি। বাড়িতে সবাই খুব চিন্তায় আছে নূর, আর তুই তো জানিসই আজ সময়রার বিয়ে। দেরি হয়ে গেলে বরযাত্রী ফিরে যাবে, তারপর কোনোদিনও ওর বিয়ে হবে না। গ্রামের লোকজনকে তো চিনিস, কেমন সব মানুষ। ওরা পঞ্চায়েত বসিয়ে তিলকে তাল করবে। ফলকের এই কথায় নূরের মধ্যে বিন্দুমাত্রে ভাবান্তর দেখা গেল না। তাই দেখে সময়রার রাগ চরমে উঠল। সে ফলকে ওখানেই ছেড়ে দিয়ে নূরের একদম কাছে গিয়ে দাঁড়ালো এবং তাকে একরকম টেনে ধরে বলল, নূর, অনেক হয়েছে এই আর কি, এবার গ্রামে চল। আমার খুব ভয় করছে, বাকিদের আমি কি জবাব দেব? সময়রা যেই নূরের হাত ধরল, নূর তাকে সজোরে এক ধাক্কা দিল। সময়রা ছিটকে বেশ দূরে গিয়ে পড়ল। নূর কর্কশ স্বরে বলল, তোরা দুজনেই আস্ত পাগল যে আমার পিছু পিছু এত দূর চলে এলি। ওরে মূর্খরা, এতটুকু বুঝতে পারলি না? তোদের এখানে নিয়ে আসার জন্য এটা আমার একটা চাল ছিল। আর দেখ, তোরা ঠিক আমার জালে এসে ফেসে গেছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই এত বড় কথা কিভাবে বলছিস? যা বলতে চাস পরিষ্কার করে বল, কারণ গতকাল থেকে আজ পর্যন্ত এই খিদে, অন্ধকার আর নির্জন জায়গাটা আমাদের মনটাকে শ্মশানের মতো বানিয়ে দিয়েছে। এক রাত এখানে কাটানোর পর বুঝতে পেরেছি যে এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এখন তুই সবটা খুলে বল। আমার সত্যিটা জানতে চাস তো? তবে শোন, আমি কোনো দিনও তোদের বন্ধু ছিলামই না। তোরা যাতে এই পর্যন্ত আসতে পারিস সেই উদ্দেশ্যেই তোদের সাথে বন্ধুত্বের অভিনয় করেছিলাম, যাতে সময় মতো তোদের এখানে বন্দি করতে পারি। তোদের বোকামিরও একটা সীমা থাকা উচিত,
2 বছর ধরে আমি তোদের বন্ধু হয়ে রইলাম, অথচ তোরা আজ পর্যন্ত একবারও জানতে চাইলি না যে আমার পরিবার কোথায়, কেন আমি তোদের বাড়ি যাই না। আমার ধারণা মতে গ্রামের সখীরা তো একে অপরের বাড়ি যাওয়া আসা করে, তাই না? নূরের এই ভয়ঙ্কর রূপ দেখে সময়রা আর ফলকের পায়ের নিচের মাটি যেন সরে গেল। তুই সবসময় বলতিস যে বন্ধুত্ব যেন শুধু ঘরের ভেতর পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। এখন বুঝতে পারছি তুই কেন এসব কথা বলতিস। এখন আমি সব সত্যি জানতে চাই। বল, তোর আসল রহস্যটা কি? তুই কি সত্যি আমার জীবনের সব সত্যি জানতে চাস? হ্যাঁ, চাই। তবে শোন, এই ঘটনা আজ থেকে 20 বছর আগের। মা, তুমি কোথায়? দেখো, বাইরে কেউ তোমাকে ডাকছে। আরে মা, কে এসেছে? ভেতরে ডেকে নে। আমাদের প্রতিবেশী নয়, তাদের বাড়িতে কাল বিয়ে, যার জন্য তুমি আমাকে ওই লাল ওড়না আর হলুদ লেহেঙ্গাটা বানিয়ে দিয়েছিলে, সেই বাড়ির লোকজন এসেছে। আচ্ছা, তাহলে বোধহয় বিয়ের নেমন্তন্ন দিতে এসেছে। সাবিত্রী উঠে বাইরে গেলেন। দরজায় মোহনদাস দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, বোন, আপনার সাথে একটা খুব দরকারি কথা ছিল। আপনি তো জানেনই পরশু আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা অসুস্থ হয়ে মারা গেল। হে ঈশ্বর, এ কি হলো? এমনটা কিভাবে সম্ভব? দেখুন বোন, অসুখ বিসুখ, জীবন আর মৃত্যু সবই তো ওপরওয়ালার হাতে। গ্রামের লোকজন বলাবলি করছে যে ওই মেয়ের ভাগ্যে হয়তো কোনো সুখ লেখা ছিল না, তাই মেয়েটা মারা গেছে। এমনকি লোকে এও বলছে যে কোনো ভুল জায়গায় বিয়ে হওয়ার চেয়ে মরে যাওয়াও নাকি ভালো। আমি অনেক ঘরে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছি, কিন্তু কেউই রাজি হচ্ছে না। আপনারা তো অনেক জমি জমার মালিক, গ্রামের প্রভাবশালী পরিবার, তবুও কেন কেউ আপনাদের বাড়িতে মেয়ে দিতে চাইছে না? জানি না কেন, সেই জন্যেই আমি আপনার কাছে এসেছি। আপনি কি নূরের বিয়ে আমার ছেলের সাথে দেবেন? কারণ আমি আপনাকে চিনি, আমি জানি আপনি পুরনো সেকেলের রীতিনীতি খুব একটা মানেন না, তাই আপনার ওপর আমার কোনো জোর জবরদস্তি নেই। আপনি চাইলে সরাসরি মানাও করে দিতে পারেন, কিন্তু আমার বড় ইচ্ছে আমার ছেলের বিয়েটা যেন সেই নির্দিষ্ট মাহেন্দ্রক্ষণেই হয় যা আগে থেকে ঠিক করা ছিল। তাছাড়া নিজের হবু স্ত্রীর হঠাৎ মৃত্যুতে আমার ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই বিয়েটা হলে হয়তো সে শোক কাটিয়ে উঠতে পারবে। এখানে ভেবে দেখার আর কিছু নেই, আমি এই বিয়েতে রাজি। আমার নূর লাখে একটা মেয়ে ঠিকই, কিন্তু আপনার ছেলে শ্যামও খুব সুশ্রী আর পরোপকারী ছেলে। আমরা এই পরিণয়ে সম্মতি দিচ্ছি। আর এভাবেই নূর আর শ্যামের বিয়ে সম্পন্ন হলো। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। একদিন নূর নিজের ঘরে বসে শ্যামের ফেরার প্রতীক্ষা করছিল। ঠিক তখন শ্যামের বন্ধু বলবন্ত সেখানে এসে উপস্থিত হলো। কি ব্যাপার ভাবি, আপনি কি বাপের বাড়ির রাস্তা ভুলে গেলেন নাকি? সেদিন আপনার মা আমার স্ত্রীর কাছে দুঃখ করে বলছিলেন কথাটা। কি বলবো ভাইয়া, শ্যামজি অনেক রাতে বাড়ি ফেরেন, আবার খুব ভোরে বেরিয়ে যান। বাড়িতে তখন কেউ থাকে না। এখন আমি যদি বাপের বাড়ি চলে যাই, তবে এই ঘর আগলে রাখবে কে? তা অবশ্য ঠিক, তবে একটা কথা মানতেই হবে, আপনার ভাগ্য কিন্তু পুরোপুরি বদলে গেছে। আপনাদের বাপের বাড়ির অবস্থা এমন ছিল যে 6 মাসের খাবার 12 মাস টেনে টুনে খেতে হতো। আমি কি সত্যি বলছি? বলবন্তর এই খোঁচা দেওয়া কথাগুলো নূরের মোটেও ভালো লাগল না। তবু সে ধৈর্য ধরে চুপ করে রইল। আচ্ছা ভাবি, আপনার মনে কি কখনো এমন ইচ্ছে জাগে না যে এই অগাধ টাকা পয়সা নিয়ে কোথাও পালিয়ে যাই? ছি, উনি আমার স্বামী, ওনার টাকা নিয়ে আমি কোথায় পালাবো? ওনার যা কিছু আছে তার সবটাই তো আমার নিজের, আর আমি ছাড়া ওনার আপন বলতে তো কেউ নেই। এরপর বলবন্ত নূরের স্বামীর বাড়ি থেকে বেরিয়ে সরাসরি নিজের বাড়ি এলো এবং ছোট ভাই সোহমের কাছে মনের সব কথা উগরে দিল। সোহম অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আসলে কি বলতে চাইছো? যা বলার পরিষ্কার করে বলো তো ভাই। আরে ভেবেছিলাম ভুটিল আমি বিয়ে করব, কিন্তু নূরের মা আমাদের কিছু না জানিয়ে শ্যামের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। আমরা যখন সবেমাত্র রোজগার করার যোগ্য হলাম, তার আগেই শ্যাম বাজি মেরে নিল। এমনিতে মা তো আমার সাথেই নূরের বিয়ের কথা বলতেন, তুমি কেন এত জ্বলে মরছো? নূরের বিয়ে বা ওর স্বামীকে নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নেই, তোমার কেন এত লাগছে? আরে মা তোর বিয়ের কথা বলতেন ঠিকই, কিন্তু বড় তো আমি ছিলাম, তাই নূরের সাথে আমার বিয়ে হবে এই স্বপ্নটা আমি মনে মনে পুষে রেখেছিলাম। বলবন্ত বাইরের দিকে চলে গেল। নিজের মনের ভেতরের চরম ঈর্ষা মাথায় তখন অন্য কোনো কুমতলব ঘুরপাক খাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে বাড়ির বাইরে এসে এক জায়গায় ধপ করে বসে পড়ল। যে মেয়েটাকে আমি পছন্দ করলাম, অথচ ঠিক আমার ঘরের সামনেই তার বিয়ে হয়ে গেল। যদি দূরে কোথাও বিয়ে হতো তবে হয়তো আমার কিছু যেত আসতো না, কিন্তু চোখের সামনে ভালোবাসাকে অন্য কারো হতে দেখাতে পারা সহ্য হচ্ছে না। ঠিক সেই সময় তার নজর পড়ল শ্যামের দিকে।
শ্যাম হাসি মুখে নিয়ে নিজের বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। নিজের ভেতরে ফুটতে থাকা রাগ বলবন্ত আর সামলাতে পারল না। সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো এবং একটি ইঁট তুলে সজোরে শ্যামের মাথায় আঘাত করল। শ্যাম মাটিতে লুটিয়ে পড়ল। রাগের মাথায় বলবন্ত হিতাহিত জ্ঞান হারিয়ে বারবার শ্যামের মাথায় ইঁট বিয়ে আঘাত করতে লাগল। অবশেষে শ্যাম মারা গেল। অন্যদিকে নূর তার ঘরের দরজায় দাঁড়িয়ে স্বামীর ফেরার অপেক্ষায় বসেছিল। আজ এত দেরি হচ্ছে কেন? এতক্ষণে তো শ্যামজির বাড়ি আসার কথা। উনি তো সচরাচর পথে কোথাও দাঁড়ান না। নূর ঘর থেকে বেরিয়ে গ্রামের গলিগুলোতে খোঁজ করতেছিল। ওদিকে শ্যামের নিথর দেহের পাশে দাঁড়িয়ে বলবন্ত স্তম্ভিত হয়ে ভাবছিল, হে ঈশ্বর, এ আমি কি করে ফেললাম? এ তো মরে গেল। এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ। সে মৃতদেহ ফেলে পালানোর উপক্রম করতেই নূর সেখানে দৌড়ে এসে হাজির হল। দৃষ্টটা দেখে সে আর্তনাদ করে উঠল। বলবন্ত, তুমি আমার স্বামীকে মেরে ফেললে। সর্বনাশ, এখন নূর সব দেখে ফেলেছে। ও তো সবাইকে বলে দিবে। এমনটা হতে পারে না। আপনি আমাকে এভাবে একা ফেলে চলে যেতে পারেন না। আমার সিঁথির সিঁদুর এভাবে মুছে যেতে পারে না। উঠুন, লক্ষ্মীটি একবার উঠে দাঁড়ান। যতক্ষণ বিলাপ করছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু একবার হুঁশ ফিরলে ও আমাকে সাজা না দিয়ে ছাড়বে না। ওর একটা কিছু বিহিত করতেই হবে। বলবন্ত দৌড়ে ছোট ভাই সোহমের বাড়িতে চলে গেল। আরে ভাইয়া, আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমি শ্যামকে খুন করে ফেলেছি। কেন? এ কি করলেন আপনি ভাইয়া? তর্ক করার সময় নেই। সকাল হওয়ার আগে, গ্রামের লোক জেগে ওঠার আগেই তাড়াতাড়ি আমার সাথে চল। কিন্তু আমি কোথায় যাব? নূর আমাকে ওর স্বামীকে খুন করতে দেখে ফেলেছে। ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। বলছেন কি ভাইয়া? একটা খুনের ওপর আরেকটা খুন, এসব কি অতই সহজ? আপনি করতে পারেন, আমি কারো প্রাণ নিতে পারবো না। তবে কি তুই তো দাদাকে মরতে দিবি? রক্তের টান কি তবে শুকিয়ে জল হয়ে গেল? তুই এসব কি বলছিস রে? ঠিক আছে ভাইয়া, চলুন। এখন আপনি যা বলবেন তাই হবে। আপনাকে বাঁচাতে আমি সব করতে পারি। দুজন দ্রুত পায়ে হেঁটে সেই জায়গায় পৌঁছালো। বলবন্ত, তুমি আমার স্বামীকে মেরে ফেললে। তোকে আমি জ্যান্ত ছাড়বো না। আসলে আমি খুব দ্রুত রেগে যাই। সত্যি বলছি নূর, আমি ওকে মারতে চাইনি, কিন্তু যখন আমি রেগে থাকি তখন আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমি রাজার কাছে যাব, আমার স্বামীর হত্যার বিচার চাইব। দেখ, তুই কোথাও যেতে পারবি না। এইটুকু বলেই বলবন্ত নূরকেও ইট দিয়ে আঘাত করতে শুরু করল। স্বামীর নিথর দেহ দেখে নূর তো মনের দিক থেকে আগেই মরে গিয়েছিল। এখন বলবন্তের পাথুরে আঘাতে তার দেহটাও নিস্তেজ হয়ে এলো। এরপর বলবন্ত আর সোহম মিলে নূরের দেহটা টেনে নিয়ে গেল, পুকুরের জলের গভীরে ছুঁড়ে ফেলে দিল। ভাইয়া, ও মরে গেছে তো? আরে ইটের অত আঘাতে ও স্বামী দম ছেড়ে দিল। সেখানে ও তো সামান্য এক মেয়ে। এবার এক কাজ কর, ও স্বামীর লাশটাও এই পুকুরেই ফেলে দে। জলের নিচে তলিয়ে গভীর কুণ্ডলোকের দুর্গের দরজার সামনে পড়ে। তাকে পড়ে থাকতে দেখে এক বৃদ্ধা নারী দৌড়ে এলেন। আমাকে এই মেয়েটাকে বাঁচাতেই হবে। এখন আমাকে আমার অলৌকিক শক্তি প্রয়োগ করতেই হবে। কোনো মানুষ যদি অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় তবে তার আত্মা শান্তি পায় না। আর এই মেয়েটি যখন এই জগতে এসে পৌঁছেছে তখন নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছে। বৃদ্ধা চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে তার সমস্ত ক্ষত অদৃশ্য হয়ে গেল এবং সে উঠে বসল। কোথায় আমি? আপনি বা কে? আমি কি মরে গেছি নাকি বেঁচে আছি? তোর সাধারণ জীবনের দিনগুলো ফুরিয়ে গিয়েছিল, কিন্তু আমি তোকে এক মায়াবী শক্তির সাথে যুক্ত করে দিয়েছি। এখন থেকে তুই বেঁচে থাকবি এবং যতদিন তুই চাইবি ততদিনই তোর জীবন চলবে। তুই 20 বছরে তরুণী আছিস, সারা জীবন এমনই থাকবি। সেই শক্তি দিয়ে তুই যা চাস তাই কেড়ে নিতে পারবি। এখন থেকে আমার একমাত্র লক্ষ্য হলো সেই বলবন্তের বিনাশ। এরপর নূর তার সখীদের দিকে তাকিয়ে আসল সত্যিটা ফাঁস করল। এরপর আমি এই অন্ধকার জগতের মালকিন। তোদের সাথে আমি বন্ধুত্বের অভিনয় করেছিলাম, যাতে তোদের দুজনের বাবাকে আমি সেই যন্ত্রণা দিতে পারি যা তারা আমাকে দিয়েছিলেন।